সেদিন ভোর ভাঙা কৃষ্ণচূড়ার ন্যায় পেলব অরুণ বর্ণের রোদ উঠেছিল। সমীরের উদাসীন হাওয়ায় আকাশ সম্বন্ধীয় রঙের ফাঁকে ফাঁকে উকি দিয়ে জেগে উঠছিল সূর্যদেব। দিবাকরের প্রথম কিরণমালা জেগে বসতেই দুষ্টুর মুখ দেখালো স্বর্ণবর্ণের চেয়েও মসৃণ, অপ্রতুল, স্নিগ্ধের চেয়েও পবিত্র। ফজরের আজান দিয়েছে, তখন ঘণ্টাখানেক পার হয়েছে। নামাজ পড়ে পৌষের ঠান্ডায় কাঁপতে কাঁপতে জমে যাওয়ার উপক্রম। দুষ্টু আধা ঘন্টা থেকে নির্বিকার দাঁড়িয়ে। দৃশ্যপটের একপাশে দৈবাত্য দেখা গেল নীড়ের আগমন। সে ধীর পায়ে এগিয়ে আসছে। খোলা জায়গার প্রান্তরে ছোট্ট পুকুরের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্থির দুষ্টু নড়ে চড়ে উঠল। ভীষণ শান্ত এবং পাষণ্ড স্বরে বলে উঠল, কি চাই? নীড় থমকে গেল। নিস্তব্ধ ভাঙা কর্কশ স্বরে মেজাজ খারাপ হলো। খসখসে গলায় বলল, কি চাইবো? কিচ্ছু চাই না। তবে এখানে কি? নীড় পুকুরের পাশ ঘেঁষে দাঁড়ায়। ছোট্ট নুড়ি নিয়ে ফেলতে ফেলতে বলে, আসা বারণ নাকি? এখানে আসার অধিকার একমাত্র তোমার আছে। তা বলিনি, তবে এখন থেকে আমি যেখানে থাকবো সেখানে তোমার আসা অবশ্যই বারণ। আগে তো ছিল না দুষ্টু। নীড় পেছন ফিরে তাকিয়ে বলল, স্থির নয়নে অস্থির চিত্তে, শীতল কণ্ঠে, কেমনতর যেন সব অগোছালো, অবিন্যস্ত, বিশৃঙ্খল। দুষ্টু চোখ সরিয়ে নেয়। নীড় বলে, ঠান্ডার শব্দ অনেক দূর অবধি যায়, হালকা প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে। বুকে ধাক্কা লাগে, শরীর কেঁপে ওঠে। এই ধরনীতে বিদ্যমান যা, তা সবে কি নশ্বর? দুষ্টু হালকা আওয়াজে প্রশ্ন করল, হঠাৎ এই প্রশ্ন? আর কোনোভাবে মিল হবার নয়। পথের দ্বার সবগুলোই বন্ধ। দুষ্টু চাইল, চোখে চোখ পড়ল। চার চোখে ক্ষণিকের জন্য বনাবনি হলো। মিনিট দুয়েক গড়ালো। দুষ্টু স্মিত তাচ্ছিল্য হেসে বলল, যা চলে যায় তা পিছু ডেকে জোর করে ফিরিয়ে নিয়ে আনার দরকার কি? তোমার আমার ইচ্ছেতে কিছু হয় না তো নীর। তবুও তবুও কি? তুমি চাও না? দুষ্টু ঠোঁট প্রসারিত করে হাসল। মুক্তোর ন্যায় ঝকঝকে শুভ্র দাঁতে সোনালি কিরণ ঝিলিক দিয়ে উঠল। সে বলল, অতিরিক্ত প্রত্যাশা জীবনে হতাশা ডেকে আনে, জানো তো? নীড় ভ্রু কুঁচকায়। তার মানে? মানে বোঝার মতো এতটাও অবুঝ বোধ হয় তুমি নও। তোমার দিক থেকে ব্যাখ্যা শুনতে চাইছি। আমি চাই না আর নীর, আমার জীবন থেকে যা কিছু চলে যাক না কেন, তা আর আমি কখনোই ফিরে পেতে চাই না। দুষ্টু। নীরের কণ্ঠ থেকে ছিটকে বেরোলো শব্দটা। দুষ্টু চোখ বন্ধ করে, হা করে দু একটা বড় নিঃশ্বাস ফেলে। বাতাসের সাথে নিঃশ্বাসের ধোঁয়ার সংমিশ্রণ ঘটে। সে বলে, নীর, কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ। নীর উত্তর দেয় না। দুষ্টু হতাশ শ্বাস ফেলে বলল, নীর বড় বড় চোখ করে অবাক হয়ে তাকায়। অসম্ভব, কক্ষনো না। না। আমি সেই ভালোবাসার কথা বলিনি। বোন হিসেবে, বন্ধু হিসেবে তো যত্ন করেছো, আদর করেছো, ভালোবেসেছো নাকি? হ্যাঁ তো? তবে কেন তাকে স্ত্রী হিসেবে ভালোবাসতে পারছো না? নীর তাকায়, কেমন গরম লাল চোখ তার। দুষ্টু বলে, আমি প্রেমিকা হিসেবে ভালোবাসতে বলছি না, স্ত্রী হিসেবে ভালোবাসতে বলছি। কিন্তু আমি আমার প্রেমিকাকেই স্ত্রী হিসেবে ভালোবাসতে চেয়েছি। দুষ্টু উদাস চোখে তাকায়। আছনের ন্যায় কণ্ঠে বলে, সব চাওয়া পাওয়া হয় না নীর, টিয়ার অনেক কষ্ট। নীর চোখ কুচকায়। কি কষ্ট? যেমন কষ্ট তোমার আমার, ঠিক তেমন। নীর থমকায়, চমকায়। মস্তিষ্ক তাকে কিছুক্ষণ ভাবায়। অতঃপর অনেকক্ষণ পর ধীর গলায় তাকে বলতে শোনা যায়, কে সে? কেউ না। বলো। না। বলো প্লিজ। জেনে লাভ আমি চেষ্টা করব কি? ফিরিয়ে দেওয়ার, তাদের মিল করিয়ে দেওয়ার। লাভ নেই। কারণ সে বিবাহিত। আমি ডিভোর্স দেব। দুষ্টু হাসে, বলে, তোমার কি মনে হয়, আচ্ছা টিয়া কি তোমায় বিয়ে করতে চেয়েছিল? হঠাৎ রাজি হলো কেন? ওর যদি পথ খোলা থাকতো তবে কি তোমার ডিভোর্সের অপেক্ষা করতো? তবে? সেও বিবাহিত। নীর বিস্ময় নিয়ে তাকায়। কি নাম তার? নাম নেই। দুষ্টু প্লিজ নাম বলো। তুমি কি কখনোই কিছু বোঝোনি? না। আশ্চর্য, তোমরা ছেলেরা এতটা অবুঝ বুঝি। দুষ্টুর কণ্ঠে রাগ ঝরে পড়ে। নীর ঠান্ডা গলায় শুধায়, নাম কি? বলছি তো নাম নেই, নাম দিয়ে কি করবে তুমি? তুমি বলো। দুষ্টু একবার চোখের পাতা ঝাপটে বলে দেয়। প্রযুক্ত ভাইয়া। প্রায় সাথে সাথে যেন শীতল বাতাস থেমে গেল, অথচ
ঠান্ডা বহুগুণ বেড়ে গেল। হাত পা জমে এলো, নাড়ানো চাড়ানো দায়। নীরের গলার স্বর থেমে এলো। দুষ্টু হাসলো, বলল, ভেবে দেখেছো সামান্য কথায় তুমি কি পরিমাণ শকড? আর কখনো ভুলক্রমেও যদি আমাদের অতীত সম্পর্কের কথা ওরা জেনে ফেলে, সবাই ঠিক কতটা ভোল্টেজের ঝাটকা খাবে? তুমি বিবাহিত নীর, তোমাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তুমি কিভাবে বলতে পারলে আমাদের আবার মিল হওয়া সম্ভব? নীর তখনও কথা বলতে পারল না। দুষ্টু চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলল, নিজেকে শান্ত করলো। অতঃপর নিবিড় গলায় বলল, নীর, টিয়ার কাছে যাও, ওর তোমাকে দরকার। ও বাচ্চা মানুষ, ওর ভালোবাসাটা অত গভীর নয়, কিন্তু চোখের সামনে ভালোবাসার অবুঝ মানুষটাকে অন্য কারোর সাথে দেখাটা ওর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই ওই ক্ষতটা খুব গভীর। নীর চোখ তুলে তাকায়। শুভ্র চোখের চারিপাশটায় লাল বর্ণের ন্যায় রগগুলো ভেসে উঠেছে। তার কষ্ট হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। ভীষণ আক্রোশে যন্ত্রণা হচ্ছে, কিন্তু অনুধাবন করতে পারছে না, দেখাতে পারছে না, কাউকে বোঝাতে পারছে না। সে বলল গমগমে আওয়াজে। আমি এখন কি করব? দুষ্টু স্থির পূর্ণ দৃষ্টিতে তাকালো। আমি জানি বিয়েটা জেদে করেছো, কিন্তু মেয়েটার জীবন তোমার হাতে। তুমি চাইলে ওর বেরঙগুলো রঙিন করে দিতে পারো। পারি। অবশ্যই। তবে কেন পারছি না? কারণ চেষ্টাই করছো না। তাই? হুম। তবে কেন আমার রংগুলো রঙিন করতে পারছি না? আমি বহুবার চেষ্টা করছি তো দুষ্টু, কেন পারছি না? সমাধান আছে তোমার কাছে? দুষ্টু নিষ্প্রাণ চোখে চাইলো। নেই। কেউ নিজের জীবন নিজ হাতে রাঙাতে পারে না, অথচ অন্যের জীবন রাঙিয়ে দিতে যায়। তুমি চেষ্টা করো নীর, এর মাঝেই তোমার জীবনের লাল রংটা হয়তো খুঁজে পাবে। নীর অস্থির কণ্ঠে বলে ওঠে। কিভাবে চেষ্টা করব? কিভাবে? ওর কাছে গেলে তো আমি তোমাকে দেখতে পাবো। আমি ওকে অনুভব করি না, করছি তোমাকে। তুমি বুঝতে পারছো আমার ব্যথাটা? পারছো না। আমার যন্ত্রণার একাংশ যদি তোমায় ছুতো, তবে তুমি বুঝতে। দুষ্টু তাচ্ছিল্য হাসল। হাই, মায়ের কাছে মামা বাড়ির গল্প। চোখের কিনার ঘেঁষে জমা পানিগুলো আড়ালে মুছে ফেলে সে বলল, আমায় ভোলার চেষ্টা করো, ওকে আপন করো, কষ্ট দিও না। ওর ছোট্ট হৃদয়টা এত কষ্ট বইতে পারছে না। নীর চোখ বন্ধ করে। মেয়েদের মতো ঠোঁট কামড়ে ধরে। মিনিট পাঁচেক চুপচাপ হয়ে থাকার পর ক্রমাগত মাথা নাড়িয়ে বলে, আমি পারবো না, পারবো না। কিভাবে পারবো আমি? সম্ভব না। সম্ভব। না। দুষ্টু তেজি গলায় বলে, তবে জেদ নিয়ে বিয়ে করলে কেন? জীবন ছেলে খেলা, বিয়েটা হেলা ফেলা। নীর তাকালো, স্মিত কণ্ঠে বলল, তুমিও তো তাই করছো, ডিভোর্স দিচ্ছ। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। আমার ভাইটাকে কেন কষ্ট দিবে? দুষ্টু চট করে দৃষ্টি সরালো, অপরাধের ন্যায় বলল, তোমার ভাই কষ্ট পাবে না, তার একজন গোপনী রয়েছে। তুমি তোমার দিক থেকে চেষ্টা করো, দেখবে টিয়া কিছুদিনের মাঝেই সব ভুলে যাবে। নীর হাসলো, হাত দিয়ে নাক ঘষে দু কদম পা বাড়ালো। দুষ্টু চেয়ে রইল। মিনিট কতক পেরোলো না, নীর আবার ফিরে এলো দুষ্টুর কাছে, একদম কাছে। হালকা আওয়াজে ধীর কণ্ঠে ভীষণ ক্লেশের সহিত বলে উঠল, তোমাকে বলতে আমার কষ্ট হবে দুষ্টু। এমন কষ্ট যা কোনোদিন কোনো পুরুষ পায়নি, কোনো নারীকে তা স্পর্শ করেনি। দুষ্টুর পলক পড়তে না পড়তেই মানুষটা কুয়াশার ধূম্র জালে আড়ালে হারিয়ে গেল, মিশে গেল, ঝাপসা দেখালো সব। সকাল তখন প্রায় 7:30 বাজে। পুকুর পাড়ে দুষ্টু ঠিক সেভাবেই দাঁড়িয়েছিল। পেছন থেকে কে যেন হঠাৎ তাকে স্পর্শ করলো। সে চমকে ঘাড় ফেরালো। অপ্রস্তুত হেসে বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও, আপনি? প্রচ্ছদ অবাক হয়ে কাঁদ না যায়। হ্যাঁ আমি। আর কারো আসার কথা ছিল নাকি? পুকুর পাড়ে কি করছে এত সকালে? কিছু না, কখন উঠলেন? ফ্রেশ হয়েছেন? হুম। কিছুক্ষণ চুপ থাকার পর প্রচ্ছদ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। ঘুম হয়নি রাতে? দুষ্টু ভীত চোখে তাকায়, বলে, কেন হঠাৎ এমন মনে হলো? কাল আমার সাথে থাকতে হলো যে। দুষ্টু পুনরায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। না, ঘুমিয়েছি। সমস্যা হয়নি, মাঝে কোলবালিশ ছিল তো। হুম। এই কয়েকদিন কষ্ট করতে হবে। গ্রামের বাড়ি, বুঝতেই পারছো। তার উপর শীত, মেঝেতে থাকতে পারবো না। সরি। দুষ্টু বাম্ভ্র উঁচিয়ে বলে। জি, আমি বুঝতে পেরেছি। কথাটা বলে দুষ্টু চুপ হয়ে গেল। প্রচ্ছদ মিনিট পাঁচেক অযথা স্তব্ধ নয়নে ওই পেলব কোমল মসৃণ মুখে চেয়ে রইল। এরপর সহসা বলে উঠল, আপনি আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর মানুষ। দুষ্টু পুনরায় চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে
বিস্ময় নিয়ে তাকালো। কি করলো? লোকটা এভাবে বলল কেন? হঠাৎ আপনিতেই বা নামা হলো কেন? এই লোকের মতিগতি বোঝা এতটা দায় কেন? রাগে তার চোখ জ্বলে জ্বলে উঠল। তেজি স্বরে বলল, স্বার্থপরের সাথে আবার কথা বলতে এসেছেন কেন? প্রচ্ছদ কাঁধ ঝাঁকায়। ভালো লাগে তাই। কেন ভালো লাগে? অবশ্যই বলতে হবে। আপনার কথার আগামাথা আমি কিচ্ছু বুঝতে পারি না। করি, অবশ্যই করি। আচ্ছা করি না, আপনি বলুন ভালো লাগে কেন? প্রচ্ছদ দু কদম এগিয়ে যায়। ভালো লাগে কারণ দুষ্টু ভ্রু কুঁচকায়। কারণ? প্রচ্ছদ আরো দু কদম এগিয়ে যায় দুষ্টু সন্নিকটে, একদম তার নিঃশ্বাস ঘেঁষে। হাতের ডান সাইডের পুকুর থেকে ধোয়ার মতো পানি বাষ্প হচ্ছে, কুয়াশা পড়ছে। প্রচ্ছদ মুচকি হেসে শরীর শিরশিরে কণ্ঠে বলে, কারণ তুমি মানে আদর একরাশ মুগ্ধতা। তুমি মানে তুমি আমার এক নিদারুণ যন্ত্রণা। আহ প্রেমলতা। শীতে দুপুরে বার্তাহীন বৃষ্টি নামলো। দিনভর ঝুম বৃষ্টি হলো। শুষ্ক আবহাওয়া বর্ষণের আবরণে সিক্ত হলো। ওরা সবাই ভিজল। নিঝুম শব্দে মুখরিত হলো আকাশ, জমিন, পাতাল। ভেজা শরীরে নিজের জন্য বরাদ্দকৃত ঘরটায় যেতে না যেতেই প্রজেক্টর দেখা মিলল। শ্রেয়সী ঠকঠক করে কাঁপতে কাঁপতে ভ্রু কুঁচকে তাকালো। কাল রাতে যদিও তাদের একসাথে থাকা হয়নি, কিন্তু ঘরটা তাদের দুজনের জন্যই ছেড়ে দেওয়া হয়েছিল। সিক্ত শ্রেয়সীকে দেখে প্রযুক্ত বেশ কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গেল মন্ত্রমুগ্ধের ন্যায়। শ্রেয়সী পেছালো এক পা, দু পা, কয়েক পা। এরপর খপ করে তার হাতটা ধরে ফেলা হলো। সে চমকে উঠল। অপ্রস্তুত হেসে বলল, কি কাণ্ড দেখুন, ভরা শীতে বৃষ্টি। প্রযুক্ত উত্তর দিল না। শ্রেয়সী আবারও বোকার মতো হেসে বলল, জানেন টিয়া মেয়েটার সাথে থেকে স্বস্তি আছে। একটা কথাও বলে না, চুপ মেরে এক কাত হয়ে শুয়ে ঘুমিয়ে যায়। আজ রাতেও আমি টিয়ার সাথে থাকবো, ঠিক আছে? না, ঠিক নাই। শ্রেয়সী বোকা বনে গেল। অবুঝের ন্যায় ঠোঁট নাড়িয়ে বলল, হ্যাঁ। প্রযুক্ত ওর ভেজা মসৃণ পাতলা কোমর জড়িয়ে ধরে। ঠোঁট চেপে চেপে ধীর কণ্ঠে বলে, আজ আমরা আলাদা থাকবো না। শ্রেয়সী অবাক হয়ে চেয়ে রইল। প্রযুক্ত বলল, বিয়ে করেছি কি নিটের সাথে থাকার জন্য? শ্রেয়সী পাত্তাহীন কণ্ঠে বলে উঠল, আহ, ছাড়ুন তো, চেঞ্জ করে আসুন, ঠান্ডা লেগে যাবে। সাথে আমাকেও চেঞ্জ করতে দিন। আমি করিয়ে দেব। প্রযুক্ত নেশালো কণ্ঠ। শ্রেয়সী বিস্ফারিত চোখে তাকালো। অতঃপর এক ঝটকায় প্রযুক্তর হাত কোমর থেকে সরিয়ে দিল। প্রযুক্ত আবার গেল, পেছন থেকে জড়িয়ে ধরল। ভেজা ঘাড়ে তপ্ত নিঃশ্বাসে শ্রেয়সীর শ্বাস ভারী হয়ে উঠল। প্রযুক্ত কাঁধে নাক ঘষে কেমন বাচ্চামো গলায় বলে উঠল। কেন এমন করছেন? শ্রেয়সী কাঁপা কাঁপা স্বরে ভীত চোখে চেয়ে বলল, এমনটা কথা ছিল না। আমাদের কথা ছিল পারিবারিকভাবে বিয়ে হওয়ার পর আমরা একসাথে থাকবো। আপনি ভুলে গেছেন? না, ভুলিনি। তবে তবে কি? সরুন প্লিজ, নিজের কথার খেলাপ করছেন। প্রযুক্ত আগের মতোই বলল, করছি না। করছেন। না, আমি এমন কোনো কথা আপনাকে দেইনি। আপনি আমাকে ছাড়ুন, আপনি নিজের মধ্যে নেই। হুঁশে আসুন প্লিজ, এটা কিন্তু ঠিক না। শ্রেয়সী কণ্ঠ কান্নার ন্যায় কেঁপে উঠল। প্রযুক্ত মুখ তুলে চাইল, পেছন থেকে হাত দুটো আলগা করে দিল। ছাড়া পেতে শ্রেয়সী দু কদম এগিয়ে গেল। প্রযুক্ত মিনিট দুয়েক সময় নিল। এরপর শ্রেয়সীর দু কাঁধে হাত রেখে ওকে পেছন দিকে ফিরিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আপনি তো আমার প্রেমিকা নন। শ্রেয়সী তাকায়, ঠান্ডা গলায় বলে, প্রযুক্ত আমি মেন্টালি প্রিপেয়ার্ড না। আই নিড সাম টাইম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। শ্রেয়সী, শুনুন। প্রযুক্তকে মাঝপথে থামিয়ে দিয়ে শ্রেয়সী বলল অনুতপ্ত হয়ে, আমি জানি আমি আপনার হক নষ্ট করছি, আপনার অধিকার থেকে বঞ্চিত করছি। আপনি আমাকে মাফ করুন, একটা মাস অন্তত ধৈর্য ধরুন প্লিজ। প্রযুক্তর উত্তর নেই। শূন্যের কোনো কোঠায় যেন তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। শ্রেয়সী এগিয়ে এলো, শক্ত করে জড়িয়ে ধরল। ভেজা কালো শার্টের ওপর হালকা চঞ্চুরি স্পর্শ দিয়ে নতমুখে বলল, রাগ করে থাকবেন না আমার উপর। আমি আপনাকে ভালোবাসি, অনেক বাজেভাবে ভালোবাসি। এতটা ভালো কবে বাসলাম টের পেয়েছিলেন? প্রযুক্ত হালকা হাসলো। শ্রেয়সীর মাথার ওপর হাত রেখে বলল, আমি আপনাকে আমাদের ভালোবাসার থেকেও বেশি ভালোবাসি। আপনি টের পেয়েছিলেন? পাননি? আমিও পাইনি। আদতে টের পাওয়া যায় না। যদি যেত
তবে ভালোবাসাও মাপা যেত। শ্রেয়সী আরো শক্ত করে জড়িয়ে ধরল। প্রযুক্ত চাপা গলায় বলল, ভেজা কাপড় ছেড়ে আসুন, জলদি। টিনের ঘরের মাটির মেঝেতে শীতল পাটি বিছিয়ে গোল করে বসে আছে সবাই। দরজা গলিয়ে ঝুম বৃষ্টি নিঝুম শান্ত দৃষ্টিতে অবলোকন করে যাচ্ছিল দুষ্ট। প্রচ্ছদ বার দুয়েক ডাকলো, তবুও নজর ফিরল না, উত্তর এলো না। দুষ্টু, কণ্ঠ খানিকটা উঁচুতে তুলে আরেকবার ডাকতেই দুষ্ট বিরক্তি নিয়ে বলল, মরেছে? প্রচ্ছদ ভ্রু কুঁচকালো। দুষ্টুর দিকে মাথা খানিকটা হেলিয়ে কণ্ঠ খাদে নামিয়ে সতর্কে বলল, সত্যি নাকি? হ্যাঁ, কবর দেবেন। এত কথা বলেন কেন আপনি, বাচাল? হোয়াট? প্রচ্ছদের কণ্ঠে অবাকতা ঝরে ঝরে পড়ে। কাট কাট গলায় শুধায়। আমি বেশি কথা বলি সিরিয়াসলি? দুষ্ট অন্যদিকে তাকালো। বিরক্ত করবেন না, আমার মন ভালো না। নির্বোধয় শুনল, নাকি এতক্ষণ গোপনে খুব মনোযোগে ওদেরই শুনে যাচ্ছিল। ও বলল আকস্মিক, বাবির বোধহয় বৃষ্টি দেখে মন খারাপ হয়েছে। এই মন খারাপের সময় আমার একটা গান শুনলে মন ভালো হতে পারে। কিভাবে শুনবেন নাকি? নীরের স্বাভাবিক কথা, ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি। এমনভাবে কথাগুলো কানে লাগলো যেন ভাবি দেবরের কত জন্মে দুষ্টুমির সুন্দর স্বাভাবিক সম্পর্ক তাদের। দুষ্টু অবাক হলো, খানিকটা চমকালো। বৃষ্টি দেখলে যে তার অযথায় মন খারাপ হয় তা কেউ না জানলেও নীর শ্রেয়সী খুব ভালো মতোই জানত। সে ভ্রু উপরে তুলে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই টের পেল আদতে নীরের ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি না, কেমন যেন তুচ্ছ তাচ্ছিল্য বীর্যপাত্মক হাসি, যা কেবলই দুষ্টুর জন্য। কপালে ভাঁজ ফেলে দুষ্টু নীরের অভিনয়ী কথাবার্তায় তাল মেলালো অনিচ্ছায়। শোনাও। নীরের ক্রোর মিশ্রিত হাসি কি খানিকটা প্রসারিত হলো, নাকি মিলিয়ে গেল? এত ঠান্ডা নিশ্চুপ স্বাভাবিক গলার দুষ্টুকে হয়তো সে আশা করেনি। চমকিত ভড়কে যাওয়া ভীত দুষ্টুকে মনে মনে ভেবে রেখেছিল সে। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমায় অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটু পাইনি ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই, সে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়। দুষ্টু চমকে উঠল, সারা শরীর কাজ ভেঙে যাওয়ার মতোই ঝনঝন করে উঠল। তার চোখে অবাকতা, ভীতি, অপারগতা, অপরাধ বোধ। কানে বারংবার বেজে উঠল ওই একটা লাইনই। তার প্রতি আমার তীব্র ঘৃণা। সে বিশ্বাস ভেঙেছে, একজন নয় দুইজন নয়, একে একে সবার বিশ্বাস সে ভেঙেছে, ভাঙছে। অনিচ্ছাবশত হয়তো ভবিষ্যতেও ভাঙবে। তার কোমল মুখখানা অসহায় হয়ে উঠল। নীরের হৃদয় বোধ হয় তা দেখে ক্ষান্ত হলো। শান্ত কণ্ঠে গান থামালো। শ্রেয়সী দেখল দুষ্টু তখনও চেয়ে আছে ছলছল নয়নে। এত ঘৃণা নিয়ে নীর গানটা গাইল যে শ্রেয়সীর বুকটাও কেঁপে উঠেছিল। টিয়া খুব মনোযোগ দিয়ে শুনল পুরো গান। শুনতে শুনতে তার গালে একটা মোটা জলের ধারা কখন ছাপ বসিয়ে গেছে টেরই পেল না। বেশ কিছুক্ষণ অপলক নীরের দিকে চেয়ে থাকলো। প্রযুক্তর দিকে একবার তাকাতে গিয়েও চাইল না, দমে গেল। মাথা নিচু করে পায়ের দিকে চেয়ে রইল এক মনে। একটুও মুখ উপরে তুলল না, যেন তুললেই সবাই তাকে ভৎসনা জানাবে। তার অসহায়ত্ব, অপারগতা, দুর্বলতা বুঝে ফেলে দারুণভাবে তাকে নিয়ে কটূক্তি করবে। নীর এক হাত দিয়ে স্বভাবসুলভ টিয়ার বাহু জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলল, কাঁদছো কেন? টিয়া ছোট্ট উত্তর, এমনি। নীরের খারাপ লাগলো, এই প্রথম টিয়ার জন্য বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। টিয়ার মাথা উঁচু করে যত্ন নিয়ে চোখ মুছিয়ে দিল। একবার আর চোখে দুষ্টুকে দেখে নিয়ে ওর মাথাটা আলতো করে ঘাড়ে রাখলো। খুব সন্তর্পণে দুষ্টুকে দেখিয়ে চুলে চুমু খাওয়া হলো। দুষ্টু দেখলো, চোখ ফেরালো। এর মাঝে প্রযুক্ত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের বন্ধুদের কাহিনীগুলো শুনি, বলো। দুষ্টু চকিতেই উঠে দাঁড়ালো। একবার শ্রেয়সীর দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলল, সম্পর্কই ফিকে হয়ে গেছে, কাহিনী আর কি শুনবেন ভাইয়া? প্রযুক্ত বুঝলো না এমন কণ্ঠে প্রশ্ন করল। মানে?
বন্ধুত্বের রঙগুলো মলিন হয়ে গেছে, এটাই কাহিনী। দুষ্টু হেসে ভেতরের ঘরে পা রাখলো। যাওয়ার সময় ওর চোখের কোণার পানিগুলো চিকচিক করে নীরের দিকে তাকিয়ে রইল। নীর হাসলো, নিশ্চুপ গলায় বলল, আমার দ্বন্দ্ব হয়তো এখানেই শেষ, কিন্তু তোমার যন্ত্রণা অবশ্যই এখান থেকে শুরু। নীরের কথা শেষ হলো না, তার আগেই তার বুকেও দাও দাও করে আগুন জ্বলল যখন দেখলো প্রচ্ছদ উঠে চলে গেল। গিয়ে ওদের ঘরে দরজাটা লাগিয়ে দিল, শব্দ হলো। তাতে বুকের আগুনের তেজ বাড়ল। প্রযুক্ত শ্রেয়সীকে নিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টি থেমে গেছে, তারা বাইরে গেল। তখনও নীর এক দৃষ্টিতে বন্ধ দরজার দিকে চেয়ে। খানিক বাদে ভীষণ রাগে, যন্ত্রণায়, কষ্টে যখন বসা থেকে উঠতে চাইল, দেখলো ওর কাঁধে খুব আদুরে বিড়ালছানার ন্যায় নতমুখে ঘুমিয়ে আছে টিয়া। কি বিষণ্ণ মুখ তার, চোখের নিচটা কি দারুণ কালো, ঠোঁট দুটো ভীষণ শুষ্ক, মলিন মুখটা যেন কত ব্যর্থতার বহর, কত শত কষ্টের অভিযোগ তাতে। নীর চেয়ে থাকলো। কেউ কবে কখনো কি জানতো হকবাড়ির এত আদরের একমাত্র মেয়ের এহেন দুর্দশা? নির্বোধ হয়ে এই প্রথম খুঁটিয়ে খুঁটিয়ে টিয়াকে দেখল। এরপর বিড়বিড় করতে করতে কোলে তুলে নিয়ে গেল নিজের ঘরের দিকে। রাতে ঘুমাবে না নাকি? শ্রেয়সীর হাত ধরে ভেজা স্যাঁতসেঁটে মাটির আইল ধরে হাঁটছে প্রযুক্ত। সতর্ক দৃষ্টিতে পিচ্ছিল পথের দিকে তাকিয়ে আরো খানিকটা শক্ত করে মুঠো ধরে বলল, একটা কথা জিজ্ঞেস করি? তিরিং বিরিং করে পথ মারিয়ে চলা শ্রেয়সী কানের পেছনে চুল গুজে ব্যতিব্যস্ত গলায় বলে, বলুন না, বলুন। আপনারা এত ভালো বন্ধু, অথচ কেমন যেন। তিরিং বিরিং থামিয়ে পায়ে চলন ধীর করে দিল শ্রেয়সী। কেমন? আপনাদের বন্ধুত্বের রং ফিকে হয়ে যাওয়ার কারণ কি? শ্রেয়সী কিছু মুহূর্ত চুপ থাকলো। চারিপাশে বিস্তর ক্ষেতের মাঝখানে আইল ধরে হাঁটছিল ওরা। চাষের জমিগুলোতে তখন বেগুনের চারা লাগানো হয়েছে। চারা বড় হয়ে ফুল ধরেছে। শ্রেয়সী একটা ফুল ছিল, কানে গুজলো। প্রযুক্ত নাক কুচকে ভালো লাগছে না? বলে ফেলে দিল। শ্রেয়সী অপারগতা প্রকাশ করলো। ইস, তাই না? ফুলটা ফেলে দেবেন? প্রযুক্ত ভ্রুকুচকিয়ে তাকালো। আশ্চর্য, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? প্রযুক্তর প্রশ্ন করা অস্বাভাবিক নয়। শুধু প্রযুক্ত কেন, যে কেউ যে কোনো সময় যদি এই প্রশ্ন করে তৎক্ষণাৎ তাদের উত্তর দিতে বাধ্য থাকতে হবে। তবে প্রযুক্তর বেলায় তো উত্তর দেওয়া আবশ্যক, তবে সত্যি হওয়া নিশ্চয় জরুরি নয়। শ্রেয়সী লম্বা করে দীর্ঘশ্বাস টানল। প্রযুক্ত খুব ভঙ্গি নিয়ে তা চেয়ে চেয়ে দেখল। শ্রেয়সী হেসে ফেলল। এভাবে তাকিয়ে থাকবেন না বলছি। বলে শ্রেয়সী আগের চেয়েও বড় করে দীর্ঘশ্বাস নিল। প্রযুক্ত অনেক কষ্টে এই মেয়ে নাটকীয়তা হজম করল। শ্রেয়সী প্রযুক্তকে আরেকটু জ্বালাতে শব্দ করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। প্রযুক্ত বিরক্তিতে চু চু শব্দ তুলে বলল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এত অভিনয় পারেন আপনি, উফ। শ্রেয়সী মেকি হাসল। অন্যমনস্ক হয়ে সরু আইলে পা ফেলতে ফেলতে বলল, আসলে দুষ্টুকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে, ও আমাদের জানায়নি। আমরা ওর বিয়ের 1 মাস পর জেনেছিলাম। এটা নিয়ে আমাদের মাঝে একটু ঝামেলা হয়। আবার আমি বিয়ে করলাম, সেটাও ওরা জানলো না। নীরের বিয়ের দিনই ওই বাড়িতে আমাকে দেখে ওরা জেনেছে। এদিকে নীরও রাগে ক্ষোভে আমার ওর বিয়ের কথা জানায়নি। এসব নিয়েই আসলে। প্রযুক্ত কৌতুক বোধ করল। বাহ, ইন্টারেস্টিং তো। 3 বন্ধু, অথচ কেউ কারোর বিয়ের খবর জানে না। বিয়ের সমাচার। শ্রেয়সী ছোট্ট করে বলল, হুম। সামান্য এই কারণে? না, আরও একটা কারণ আছে। প্রযুক্ত ভ্রু কুচকায়। কি? নীরের ভাইকেও দুষ্টু বিয়ে করেছে, অথচ নীর জানে না এটাই। বলে শ্রেয়সী শব্দ করে হাসল। প্রযুক্ত তাতে যোগ দিল, বলল, কি যে হজবরল। হাসতে হাসতে শ্রেয়সী চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। সে সত্য বলল, অথচ বিরাট বড় সত্যিটাই লুকিয়ে গেল। প্রযুক্ত শ্রেয়সীকে নিয়ে উল্টো ঘুরে বাড়ির পথ ধরল। যেতে যেতে বলল, আপনাদের বয়স হয়েছে এত, অথচ কত ইমমেচিওর। প্রচ্ছদ তো আমার বিয়ের কথা জানতো না, অথচ আমরা 1 ঘন্টাও কথা না বলে থাকিনি। আপনাদের উচিত কি জানেন? শ্রেয়সী ফিচিল গলায় বলে, কি? 3 জনে বসে একসাথে পান্তা ভাত খাওয়া, শুকনো মরিচ ঢলে ঢলে এক একটা লোকমা খাবেন, আর চোখের পানি নাকের পানি একাকার করে একে অপরকে ইচ্ছে মতো গালাগাল করবেন। তারপর দেখবেন সব ঠিক। শ্রেয়সী বিস্তর হাসল। প্রযুক্ত কৌতুক করলেও শ্রেয়সীর নেত্র দুটো পানিতে টইটম্বর হলো। মনে মনে সে ভাবল,
যদি সত্যি এটা কাজে দিত, তবে তারা 3 বেলা একসাথে বসে আয়েশ করে পান্তা ভাত খেত। কিন্তু আশ্চর্যজনক হলেও জীবনের সবচেয়ে বড় বিশ্রী সত্যটা হলো, এই সময়টা এসে ওদের একসাথে বসে খাওয়া তো দূর, একজন আরেকজনের সাথে কথা বলতে গেলেও গলার স্বর বন্ধ হয়ে যায়। কত জড়তা! কবে কোনোদিন কেউ ভেবেছিল যে তাদের মাঝেও একদিন এমন নিস্তব্ধতা বিরাজ করবে? কেউ কারোর মুখ দেখতে চাইবে না, অথচ ভাগ্যের লীলা খেলায় তবুও দেখে যেতে হবে। বাড়ির কাছাকাছি এসে প্রচ্ছদকে পুকুর পাড়ে বসে থাকতে দেখা গেল। প্রযুক্ত শ্রেয়সীকে ভেতরে যেতে বলে সেদিকে পা বাড়ায়। প্রচ্ছদের চোখ মুখ লাল হয়ে আছে। প্রযুক্ত গিয়ে প্রচ্ছদের পিঠে 2 আঙ্গুল দিয়ে টোকা মেরে পাশে বসে বলল, কিরে বেটা, বউ ছেড়ে আসতে পারলি? কিরে, গালে তো চুকা দিলে রক্ত পড়বে। চোখ মুখ এত লাল। প্রচ্ছদ কথা বলল না। এত বাজে রকমের খারাপ লাগছে তার বলে বোঝানো যাবে না। অপমানে, লজ্জায়, রাগে ভেতরটা একদম তিতে বিষ হয়ে আছে। কিছুক্ষণ আগেই দুষ্টুর সাথে এক দফা হট্টগোল হয়ে গেছে তার। তখন নীরের গান শেষ হওয়ার পর রুমে সে দরজা বন্ধ করে দেওয়ায় দুষ্টু বিরক্তি নিয়ে তাকালো। শীতল কণ্ঠে শোধালো, কিছু চাই? প্রচ্ছদ সরাসরি এমন প্রশ্নে কি বলবে খুঁজে পেল না। দুষ্টু পিঠ দেখিয়ে ফিরে নিজ মনে কি যেন করা শুরু করলো, সম্পূর্ণ প্রচ্ছদকে অবজ্ঞা করে। এই ঘরে যে ও নিজে ছাড়া আরো একজন পুরুষের অস্তিত্ব আছে তা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে চলল। প্রচ্ছদ খাটের একপাশে বসলো, দুষ্টু অপর পাশে গিয়ে শুয়ে চোখের ওপর এক হাত রেখে নিস্তব্ধে পড়ে রইল। মিনিট কতক পর প্রচ্ছদ একবার জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ লাগছে? দুষ্টু উত্তর দিল না। অপমানে শরীর রি রি করে উঠল প্রচ্ছদের। হাতের মুঠো শক্ত হয়ে এলো। এতটা অবহেলা! দুষ্টু তাকে এত ঘৃণা কেন করে? সেই বা কেন আগ বাড়িয়ে এই বেয়াদব মেয়ের সাথে কথা বলতে যায়? এতটা নির্লজ্জ প্রচ্ছদ! নিজের ঠোঁট দুটোই কেটে ফেলতে ইচ্ছে করলো। অনেকক্ষণ পর নীরবতা কাটিয়ে প্রচ্ছদ ঠান্ডা মেজাজে বলে উঠল, জীবনে কাকে সব থেকে বেশি ঘৃণা করো দুষ্টু? প্রচ্ছদ জানতো দুষ্টু তার স্বভাবে উত্তর দিয়ে বলবে আপনাকে, কিন্তু সে উত্তর দিল নিজেকে। প্রচ্ছদ বেহায়ার মতো তবুও আরেকবার প্রশ্ন করে উঠল, কেন? কারণ আপনার মতো একটা লোকের সাথে আমার বিয়ে হয়েছে, তাই। প্রচ্ছদ চকিতে ঘাড় ঘোরালো। নিজেকে নর্দমার কীট বলে বোধ হলো। দুষ্টু এই কথাটা এভাবে বলতে পারল প্রচ্ছদের মুখের ওপর। প্রচ্ছদের বুকের ভেতরটা কে যেন খামচে ধরল। শরীরের প্রতিটা পশমে পশমে যেন আগুন জ্বলছে। প্রচ্ছদ তড়িৎ বেগে দুষ্টুর মুখের ওপর ঝুঁকল, হাত দুটো দুষ্টুর দুপাশে রাখলো। আজকে এই মেয়ের একটা হেস্তু নেস্ত করা দরকার। প্রচ্ছদ কি এতটা সস্তা নাকি? এতটা ফেলনাও? দাঁতে দাঁত চেপে সে বলল, ইচ্ছে করছে তোমার চাপাটা ভেঙে দেই। মুখে বলল ঠিকই, কিন্তু প্রচ্ছদ কিছুই করতে পারল না। দুষ্টু চোখ খিচে বন্ধ করে রাখা ভয়ের তো সৃষ্টিকর্তা প্রদত্ত ওই এত সুন্দর মুখের দিকে তাকিয়ে আদতে কিছু বলতেই পারল না। তার বদলে বিছানায় এত জোরে ঘুষি মারা হলো যে বিছানার সহ দুষ্টু কেঁপে উঠল। প্রচ্ছদ রাগে দ্রুত ঘর প্রস্থান করতে চাইল। দরজার কাছে যাওয়া মাত্রই দুষ্টু আগের ভাবভঙ্গির ঠাট বজায় রেখে বলে উঠল, দিনের বেলা এভাবে হুটহাট এসে দরজা বন্ধ করে দেবেন না, আর আমি ঘরে আসলেই আমার পেছন পেছন আসবেন না। প্রচ্ছদ রাগে চুল টেনে ধরল। ওর কি কোনো প্রাইভেসি নেই নাকি? ওর নিজের কোনো ইচ্ছে মতামতের দাম নেই? এই মেয়েটার সাথে এক ঘরে আর থাকবে না ও। দরজায় এক লাথি দিয়ে খুলল, আবারও চলে যাওয়ার সময় আরেক লাথি দিয়ে বন্ধ করলো। সেদিকে তাকিয়ে থেকে দুষ্টুর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ থেকে টুপটুপ করে দুফোঁটা পানি কান পর্যন্ত গড়িয়ে গেল। কদিন পরেই সে চলে যাবে। সে চায়নি এখন আর এভাবে প্রচ্ছদের সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু না করে উপায় নেই। প্রচ্ছদ ক্রমেই তার ওপর দুর্বল হয়ে পড়ছে, তাকে চোখে হারাচ্ছে, তার উপর অধিকার খাটাচ্ছে। প্রচ্ছদ যে তাকে খুব ভালোবাসে এ আরো বহু আগেই দুষ্টু টের পেয়েছে। এটুকু বোঝার মতন বয়স তার হয়েছে। প্রচ্ছদের ওই গোপনী সন্ধানী যে একমাত্র সে, এটুকুই অনুভব করার মতো বোধ বুদ্ধি দুষ্টু নামক নারীটির মাঝে রয়েছে। কিন্তু কিছু করার নেই। দুষ্টুই বোধ হয় প্রশ্রয় দিল। দুষ্টুর ক্রমাগত প্রেগন্যান্সি টেস্ট করানোর ডেট পিছিয়ে দেওয়ায় প্রচ্ছদ হয়তো অন্য কিছু স্বপ্ন বুনছে, যার জেল্লা ওর চোখে মুখে হরহামেশাই দেখতে পাওয়া যাচ্ছে। এতে দুষ্টুর বুকটা মুচড়ে ওঠে। আর কতবার তার জন্য এক একজন পুরুষ ঠকবে? এত নিকৃষ্ট সে। নিজের প্রতি বড্ড ঘৃণা হয় আজকাল, বড্ড। প্রযুক্ত প্রচ্ছদের থেকে সব শুনে হালকা আওয়াজে বলল, এখন এসব নিয়ে কষ্ট পেয়ে কি আদৌ লাভ আছে প্রচ্ছদ? তুই নিজে যেন আগুনে ঝাঁপ দিয়েছিস।
প্রচ্ছদ কেমন অপ্রকৃতিস্থের ন্যায় তাকালো। ধরা গলায় বলল, ও আমাকে ভালোবাসে না কেন প্রযুক্ত? আমি কি সুদর্শন নই? প্রচ্ছদের এমন অসহায়ত্বের বাণীর কাছে প্রযুক্ত কোনো উত্তর পেল না। ফ্যাল করে দেখে গেল চিরচেনা বাইরে ঠাট বজায় রেখে চলা বন্ধুর করুণ স্বর। একটু ভালোবাসা ভিক্ষা পাওয়ার জন্য আর্তনাদ। একটু। ও আমার বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি তো মানতেই পারছি না এসব। প্রযুক্ত ভীষণ খারাপ লাগলো। প্রচ্ছদের কাঁধে এক হাত রেখে পুকুরের স্থির পানির দিকে তাকিয়ে বলল, সেই কলেজ থেকে এই মেয়েটার পেছনে ঘুরছিস, কেন এত ভালোবাসিস? প্রচ্ছদ হাঁটুতে মুখ ঠেকিয়ে বসেছিল, সেভাবেই বলল,